আমি অজয়। এই হরিপুর গ্রামেই আমার জন্ম। লেখাপড়ার পাশাপাশি আপাতত বাবার ব্যবসা সামলাচ্ছি। ব্যবসার কাজে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকা হয়। সারাদিনের কাজের ঝামেলা শেষে সন্ধ্যায় বাসায় ফিরে গোপাল দাদুর চায়ের দোকানে বসে আড্ডা দেই। আমার সাথে আমার বন্ধু সুরেশ আর আমাদের গ্রামের বিজুন দাদুও আমাদের সাথে আড্ডা দেয়। প্রতিদিন বসে চা খাই আর বিজুন দাদুর কাছে গল্প শুনি। উনি অনেক ভূতের গল্প বলেন, শুনতে বেশ ভালোই লাগে। তবে উনি বলেন সেগুলো নাকি শুধু গল্প নয়, সেগুলো নাকি সত্য ঘটনা। যদিও আমি বা সুরেশ কেউই এসব ভূতে বিশ্বাস করি না, তবুও দাদুকে বুঝতে দেই না। তবে সত্যি হোক বা গল্প, শুনতে ভারী মজা লাগে। প্রতিদিনের মতো কাজ শেষ করে গেলাম গোপাল দাদুর চায়ের দোকানে। আমি যাওয়ার কিছুক্ষণ পর সুরেশ এলো, কিন্তু এখনো বিজন দাদু আসেনি। গোপাল দাদুকে বললাম, কি গো দাদু, আজ বিজন দাদুর দেখা নেই যে, আসবে না নাকি? তা তো কইতে পারি না বাবা, বিকাল একবার দেখেছিলুম, কইলাম আজ সন্ধ্যায় আইবেন তো, কইল আইব। এখনো যে কেন আইল না তা তো কইতে পারি না। দাদু আবার অসুস্থ হয়ে পড়ল না তো? দাদু তো প্রতিদিন আসে, আজ এলো না কেন? কোনো বিপদ হলো নাকি? চল তো সুরেশ বিজন দাদুর বাড়িতে। যাওয়ার জন্য বেরুবো, এমন সময় বিজন দাদু এলো। কি গো দাদু, আজ এত দেরি করলে যে? আর বলিস না, তোর ঠাকুমার খুড়তো ভাই মারা গেছে, সেখানে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। আমরা তো তোমাকে দেখতে না পেয়ে তোমার বাড়িতেই যেতে চেয়েছিলাম, এর মধ্যেই তুমি চলে এলে। তা আজ কি গল্প শোনাবে আমাদের? কি আর বলবো বল, তোরা তো আমার কথাগুলো শুধু গল্পই মনে করিস, বিশ্বাস করিস না এগুলো সত্যি বলি। গোপাল দাদু, বিজন দাদুর জন্য এক কাপ চা করো। হঠাৎ আকাশের অবস্থা খারাপ হতে লাগলো। একসময় মুষলধারে বৃষ্টি শুরু হলো। হারিকেনের নিবু নিবু আলোয় আড্ডা দিচ্ছিলাম। বিজন দাদুকে বললাম, দাদু আজ একটা ভূতের গল্প বলো। এইরকম আবহাওয়ায় ভূতের গল্প কিন্তু দারুণ জমে যাবে। গল্প তো বলবো, কিন্তু তোরা তো বিশ্বাসই করিস না। যাই হোক, এত করে যখন বলছিস, তখন আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলি। তুমি ভূত দেখেছো দাদু? এতদিন তো অন্যদের গল্প শুনিয়েছো, কখনো বলনি তো যে তুমি ভূত দেখেছো। বিজন দাদু বলতে শুরু করলেন। প্রায় 26 বছর আগের ঘটনা। ডিসেম্বর মাস, স্কুলের পরীক্ষাও শেষ, ছুটি দিয়েছে। বাসায় এসে মায়ের কাছে বায়না করলাম মামার বাসায় যাব, কিন্তু কেন জানি না মা কিছুতেই যেতে দিতে চাচ্ছিল না। অগত্যা বাবাকে বললাম, এক প্রকার জেদ শুরু করলাম। স্কুল তো এখন ছুটি, কতদিন যাই না মামার বাসায়। শেষমেশ মা যেতে দিতে রাজি হলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, মা অনেক চিন্তিত ছিলেন। পরের দিন মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মা বারবার করে বললেন আমি যেন বাড়ি ছেড়ে একা কোথাও না যাই, সন্ধ্যার পর বাড়ি থেকে যেন বের না হই। মায়েরা এমন দুশ্চিন্তা করে, তাই মায়ের কথা বেশি গুরুত্ব দিলাম না। আমার মামার বাড়ি সোনাপুর গ্রামে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেলাম মামার বাড়ি। আমার মামাতো ভাই ভুবন, আমার বয়সী, আমাকে দেখে একটু মহা খুশি। মামি আমাকে বলল, তোমার মা বাবা কেমন আছে বিজন? ভালো আছে মামি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। অনেক দূর থেকে এলে, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে মামি। মামি চলে গেল। আমার মামাতো ভাই ভুবন আমাকে বলল, অনেকদিন পরে এলি, এবার বেশ কিছুদিন থাকতে হবে। শেষ এসেছিলি 2 বছর আগে, তবুও তো এসে পরের দিন চলে গিয়েছিলি। কি করব বল,
মাঝে থাকতেই দিতে চায় না। আজও আসতে দিত না। অনেক জেদ ধরলাম, তারপর রাজি হলো। কেন যে এখানে আসতে দিতে চায় না সেটাই তো বুঝি না। কেন আসতে দিতে চায় না তা তো আমরা বুঝি, কিন্তু তোকে বললে তুই তো বিশ্বাস করবি না, তাই তো আসতে দিতে চায় না। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? না রে, কিছু না। যা, তুই ফ্রেশ হয়ে নে। তুই আসবি শুনে মা অনেক মজার পিঠা বানিয়েছে, দুজনে একসাথে খাবো। তাড়াতাড়ি যা। একটু পর হাত মুখ ধুয়ে এসে খেয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। ভুবন বলল, অনেক দূর থেকে এসেছিস, বিশ্রাম নে কিছুক্ষণ, তারপর তোকে নিয়ে ঘুরতে বের হব। আমার বিশ্রাম নেওয়া হয়ে গেছে, চল এখনই বেরোবো। আরে গাধা, এখন তো দুপুর, বাইরে অনেক রোদ, বিকালে যাব। ঠিক আছে। কিরে, ঘুরতে নিয়ে যাবি বলে তো তুই নিজেই ঘুমিয়ে পড়েছিস দেখছি। চল, বিকেল তো হয়ে এলো। তোর দেখছি আর তর সইছে না। আচ্ছা চল। দুইজনে সারাদিন ঘুরলাম, প্রায় সন্ধ্যা হয়ে এলো। ভুবন বলল, অনেক ঘুরেছি, কাল আবার ঘুরবো। এখন তাড়াতাড়ি বাড়ি চল, সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা ঠিক হবে না। কী সব বলছিস? একটু আগেই তো বেরোলাম, আর একটু ঘুরি। সন্ধ্যায় ঘোরার মজাই অন্যরকম। না রে, মা অনেক বকবে। সন্ধ্যার পর বাইরে থাকাটা মা পছন্দ না। আরে আমি মামিকে বুঝিয়ে বলবো। আর একটু ঘুরি, চল। না রে, এখন বাইরে থাকাটা ঠিক হবে না, চল বাড়ি যাই। হঠাৎ আমার চোখে পড়লো একটা বট গাছ, তার সামনে শ্মশান। ভুবনকে বললাম, ওটা বুঝি শ্মশান ঘাট? শ্মশান? কোথায় শ্মশান? কিরে, আমি দেখতে পাচ্ছি আর তুই দেখতে পাচ্ছিস না? না, আমি কোনো শ্মশান ঘাট দেখতে পাচ্ছি না। ও তোর মনের ভুল। এখন কথা না বাড়িয়ে বাড়ি চল। অগত্যা কথা না বাড়িয়ে বাড়িতে চলে এলাম। রাতের খাবার খাওয়ার সময় ভুবনকে বললাম, তুই অমন করলি কেন? আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম একটা শ্মশান ঘাট, আর তুই দেখতে পেলি না? হঠাৎ মামি বলে উঠলো, শ্মশান? ভুবন, তোরা শ্মশান ঘাটের ওখানে গিয়েছিলি? না মা, ফেরার পথে বিভন দেখেছিল, আমরা ওখানে যাইনি মা, সত্যি। বাহ, এখন তো ঠিকই শ্মশান ঘাট চিনেছিস দেখছি। তাহলে তখন অস্বীকার করলি কেন? তুই দেখিসনি? দেখো বাবা, আমাদের গ্রামটা ভালো নয়। সন্ধ্যার পরে গ্রামের কেউ বাড়ি থেকে বের হয় না। কেন বেরোবো না আমি? আমাদের এলাকায় তো রাত পর্যন্ত রাস্তায় মানুষের যাতায়াত লেগে থাকে। আমাদের এখানে যে খারাপ কিছুর অস্তিত্ব আছে। সন্ধ্যার পর যে বাইরে থাকে সে আর বাড়িতে ফেরে না, তাকে মেরে ফেলে। কে মেরে ফেলে মামি? না, কেউ না। তোমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর বাবা, যে কটা দিন আছো এখানে সে কটা দিন সাবধানে থেকো। সন্ধ্যার পর বাহিরে যাবে না, আর শ্মশান ঘাটে তো কখনোই না, কখনো না। এই বলে মামি চলে গেল। মামির কথায় ভয় স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু একটা রহস্য আছে এই গ্রামে, আর সেই শ্মশানে আমাকে যেতেই হবে। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। ভুবনের কাছে অনেকবার শ্মশান সম্পর্কে জানতে চেয়েও কোনো লাভ হলো না, কথাটা এড়িয়ে গেল। গল্প করতে করতে ভুবন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার কেন জানি না ঘুম পাচ্ছিল না। শুধু সেই শ্মশানে লুকিয়ে থাকা রহস্য জানার আগ্রহ বাড়ছিল। আমি বরাবর এসব ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই শ্মশান ঘাটের রহস্যটা আমাকে জানতেই হবে। ভুবন কিছু বলছে না, আর দিনের বেলা ভুবন ছাড়া তো মামি আমাকে একা বের হতে দিবেন না। আমার এখনই জানতে হবে কি রহস্য লুকিয়ে আছে সেই শ্মশানে। এসব ভাবতে ভাবতে সবার নজর এড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। চারদিকে জনমানবহীন,
মনে হচ্ছে পুরো গ্রাম ঘুমিয়ে আছে। আশেপাশে শুধু পেঁচার আওয়াজ আর দূরে শোনা যাচ্ছে কুকুরের ডাক। চারপাশে এমন নিস্তব্ধতা রাতটাকে যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে। তবু মনে সাহস নিয়ে এগিয়ে চললাম শ্মশানের দিকে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ শুনতে পেলাম ক্ষীণ গলায় কারো কান্নার আওয়াজ। ধীরে ধীরে আওয়াজটা বাড়তে লাগলো। আমিও সেই কান্নার আওয়াজ লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গেলাম। খেয়াল করলাম শ্মশানের সামনে সেই বট গাছটার নিচে কে যেন বসে আছে। মনে কিছুটা ভয় হতে শুরু করলো, তবুও কিছুটা সাহস সঞ্চার করে এগোতে লাগলাম। কাছে আসতেই দেখলাম সাদা শাড়ি পরে বসে আছেন একজন বৃদ্ধ মহিলা। বসে বসে কান্না করছে। মুখটা দেখতে পাচ্ছিলাম না, এক হাত ঘোমটা টেনে বসে আছে। তার কান্না শুনে আমি জিজ্ঞাসা করলাম, বুড়িমা আপনি কে? আর এত রাতে এখানে বসে কাঁদছেনই বা কেন? কি হয়েছে আপনার? আমার কথায় বৃদ্ধা কান্না থামালো। কিছুক্ষণ চুপ রইল। আমি আবার বলতে শুরু করলাম, কি হলো, কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। বৃদ্ধা তবুও চুপ করে রইলেন। হঠাৎ খেয়াল করলাম বৃদ্ধার সামনে একটা লাশ, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। চমকে উঠলাম, কিছুটা ভয় হতেও শুরু করলো। ভয়ে ভয়ে তবুও বললাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কে? আর আপনার সামনে এই লাশটা কার? নীরবতা থামিয়ে বৃদ্ধা বলে উঠল, এটা আমার ছেলে। বৃদ্ধার কণ্ঠ যেমন ভারী শোনাচ্ছিল, কিছুটা অদ্ভুত। আবারও জিজ্ঞাসা করলাম, কিভাবে মারা গেল? আর লাশটা দেখি তো মনে হচ্ছে অনেক আগে মারা গেছে। লাশটা থেকে একটা পচা গন্ধও পাওয়া যাচ্ছে। সেটা আর বৃদ্ধাকে বললাম না, শুধু বললাম, ওকে দাহ করবেন কখন? আমার ছেলে কলেরা রোগে মারা গেছে। আমি ওর লাশ নিয়ে বসে আছি। সবাই বলেছে আমার ছেলেকে স্পর্শ করলে নাকি তাদেরও কলেরা হবে। এজন্য কেউ আমার ছেলেকে স্পর্শ পর্যন্ত করলো না। 2 বছর ধরে এখানে আছি আমি। বৃদ্ধার কথায় অবাক হলাম। 2 বছর? কিভাবে সম্ভব? এইবার সত্যি আমার অনেক ভয় হতে লাগলো। ভয় ভয় বললাম, কে কে আপনি? বৃদ্ধা এবার তার ঘোমটা সরালো। ঘোমটা সরানো মাত্র এক বিভৎস চেহারা দেখলাম। চোখ দুটো লাল রক্ত বর্ণ হয়ে আছে, শরীর থেকে মাংস ফুলে ফুলে পড়ছে। সে এক বিভৎস চেহারা। বিভৎস চেহারায় বৃদ্ধা বলে উঠল, দিবি দিবি আমার ছেলের দাহ করিয়ে দিবি তুই? জানি দিবি না, দিবি না, কেউ দিবি না। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, ছাড়বো না। বৃদ্ধা আমার দিকে এগিয়ে এলো। এসব দৃশ্য আমি আর সহ্য করতে পারছিলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরলো, আমি মামার বাসায়। চোখ খুলে দেখলাম বাবা মামি, ভুবন, মা বাবা সবাই আমার পাশে দাঁড়িয়ে। তুই আমার কথা কেন শুনলি না বাবা? আজ যে তোকে হারাতে বসেছিলাম আমি। কতবার তোমাকে সাবধান করলাম, তারপরও কেন গেলে?
আর যদি তোমার খারাপ কিছু হয়ে যেত? আমি আর তোমাদের কথার অবাধ্য হব না মা। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই যে আমার কাছে আবার ফিরে এসেছিস, আমার এতেই শান্তি। কিন্তু কি হয়েছিল তোর সাথে? আর তুই অজ্ঞান হলি কিভাবে? আমারই ভুল। তোমাকে আগেই সব ঘটনা বলা উচিত ছিল আমার, তাহলে এমন ঘটনা ঘটতো না। প্রায় 2 বছর আগের ঘটনা। এই গ্রামে এক বৃদ্ধা আর তার ছেলে থাকতো। তাদের অবস্থা এতটাই করুণ ছিল যে একবেলা খেলে 2 বেলায় না খেয়ে থাকতে হতো। বৃদ্ধার তার ছেলে ছাড়া আর আপন বলতে কেউ ছিল না। কোনো এক অজানা কারণে বৃদ্ধার ছেলের কলেরা ধরা পড়ল। গ্রামের সবাই জানার পর তাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিছুদিন পর বৃদ্ধার ছেলে মারা যায়। বৃদ্ধা তখন শ্মশানের সেই বট গাছের সামনে তার মৃত ছেলের লাশ নিয়ে সবাইকে বলতে থাকে তার ছেলেকে দাহ করার জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না। কিন্তু মারা যাওয়ার আগে বৃদ্ধা এই গ্রামকে অভিশাপ দিয়ে যায়, এই গ্রামে শান্তি থাকবে না। ওর ছেলে আর ওকে যারা এভাবে অবহেলা করেছে তাদের সবাইকেও মেরে ফেলবে, কাউকে বাঁচতে দেবে না। তারপর থেকেই এই এলাকা অভিশপ্ত। সন্ধ্যার পর যে ঘর ছেড়ে বের হয় সে আর ঘরে ফেরে না। আমরা সেই সময় গ্রামে ছিলাম না। কিছুদিন পর ফিরে সব জানতে পারি। প্রথমে আমরাও বিশ্বাস করতে পারিনি, কিন্তু ধীরে ধীরে চোখের সামনে সব দেখলাম। যে সন্ধ্যায় কেউ ঘর থেকে বের হয় তাকে মেরে ফেলার জন্য শ্মশান ঘাটের সামনে সেই বট গাছটায় অপেক্ষা করে সেই বৃদ্ধা। কেউ তার হাত থেকে রক্ষা পায় না। তাহলে আমাকে ছেড়ে দিল কেন? তোমাকেও ছেড়ে দেয়নি। গতকাল রাতে তোমার কথায় সন্দেহ হয়েছিল আমার কিছুটা, তাই আমি লুকিয়ে তোমার শার্টের পকেটে একটা তাবিজ রেখেছিলাম। তাইও তোমার কোনো ক্ষতি করতে পারিনি। তা না হলে আজ আমরা তোমাকে হারিয়ে ফেলতাম চিরদিনের জন্য। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন করব না। সবসময় তোমাদের কথা মেনে চলবো। এতক্ষণ বিজন দাদুর কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম। গল্প শুনতে শুনতে কখন যে বৃষ্টি থেমে গেছে বুঝতেই পারিনি। তোমার গল্প শুনতে শুনতে কত রাত হয়ে গেছে খেয়ালই করিনি। অনেক ভালো লাগলো দাদু তোমার গল্পটা। গল্প না রে, গল্প না, বাস্তব। এখনো সেই ঘটনা মনে পড়লে আমার ভয় হয়। থাক রে, অনেক রাত হয়েছে, বাড়িতে ফিরতে হবে। বেঁচে থাকলে দেখা হবে। এই বলে দাদু চলে গেল। তবে দাদুর গল্পটা যেন ভুলতেই পারছি না।